আমার নাম পায়েল, আর আমার বয়স ১৮ বছর। আজ আমার জন্মদিন, তাই সব আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধব আমার জন্মদিনের পার্টিতে এসেছে। আমার বাবা বাড়ির বাগানেই পুরো পার্টির আয়োজন করেছিল, যার ফলে বাইরে যাওয়ার কোনো ঝামেলাই ছিল না। আজ আমি এমন একটা ড্রেস পরেছি, যেটা পরে আমাকে খুবই সুন্দরী দেখাচ্ছিল। পার্টিতে আসা সবাই একটা কথাই বলছিল যে, পায়েলকে আজকে পরীর মতো সুন্দরী লাগছে। আমি চুপচাপ হেসে তাদের প্রশংসা গ্রহণ করছিলাম, কেননা এইসব আমার জন্য খুবই সাধারণ ব্যাপার ছিল। কিছুক্ষণ পরে একজন চাকরানী এসে আমাকে খবর দিল যে সব অতিথি এসে গেছে, তাই বাবা আমাকে ডাকছে। আমি শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচে নেমে এলাম। ড্রেসটির কারণে আমার হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছিল, তাই খুব সাবধানে হাঁটছিলাম, কারণ পড়ে গেলে খুব লজ্জায় পড়তে হতো। সিঁড়ি পেরিয়ে প্যান্ডেলে পৌঁছে চারিদিকে তাকিয়ে আমার মনে হলো, এখানে যেন আমাদের সবার চোখের আড়ালে কিছু একটা ঘটছে। কিন্তু আমি মাথা নাড়িয়ে সেই ভাবনা দূর করলাম, কেননা এই একই অনুভূতি কয়েক মাস ধরেই আমার হচ্ছে, তাই আমি সেদিকে খুব বেশি মনোযোগ দিলাম না। অনুষ্ঠানের প্যান্ডেলে এসে দেখলাম বাবা দাঁড়িয়ে তার বন্ধুদের সাথে কথা বলছে। তাদেরই একজন আমাকে দেখে বাবাকে আমার কথা বললে বাবা হেসে আমার কাছে এলো। তার এক হাতে মদের গ্লাস ছিল দেখে আমার একদমই ভালো লাগছিল না। যদিও আমি এমন পরিবারে বড় হয়েছি যেখানে এই সব জিনিস একদমই নর্মাল ছিল, হয়তো আমি আমাদের পরিবারের একমাত্র মেয়ে যে মদ থেকে ১০০ হাত দূরে থাকতাম। জানি না কেন মদ দেখলেই আমার গা গুলিয়ে ওঠে। বাবা আমার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পেরে তার হাতের মদের গ্লাস পাশের টেবিলে রেখে আমাকে জড়িয়ে ধরে আদর করে কপালে চুমু খেয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো। আমি তার বুকে মাথা রাখলাম। এরপরে সে আমাকে সাথে নিয়ে কেকের টেবিলের কাছে গেল এবং হাতে মাইক নিয়ে সবার মনোযোগ আকর্ষণ করল। এরপরে বাবা আমার জন্য গান গাওয়া শুরু করল। আমি হতবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। সবাই ধীরে ধীরে তালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছিল। সেই সময় আমার চোখ কোণে দাঁড়িয়ে থাকা আমাদের সবচেয়ে বিশ্বস্ত যুবক চাকর কিশোরের উপর পড়ল। সে আমাদের বাড়িতে সবচেয়ে ভালো চাকর এবং সেই আমার বেশিরভাগ কাজ করত। কিশোর আমার দিকে এক নজরে তাকিয়েছিল। তাকে দেখে না জানি কেন আমার মনে হচ্ছিল যে সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু এত লোকজনের কারণে কিছু বলতে পারছে না। গান গাওয়া শেষে বাবা আমাকে টেবিলের কাছে নিয়ে এসে কেক কাটতে বলল। আমি হালকা হেসে ছুরি উঠিয়ে কেক কাটতে শুরু করলাম। চারিদিক থেকে হাততালি পড়তে লাগলো। আমি বাবাকে কেক খাওয়ালাম, বাবাও আমাকে কেক খাওয়ালো। তখনই হঠাৎ কিশোর আমার কাছে এসে আমার দিকে একটা বাক্স এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, এটা আমার তরফ থেকে আপনার জন্য উপহার। আমি তার এই সামান্য উপহারটার দিকে তাকিয়ে দেখলাম। এরপরে হাত বাড়িয়ে উপহারটা নেওয়ার আগেই বাবা তার গালে সজোরে থাপ্পড় মারল, আর কিশোর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। কিশোরের হাতে থাকা উপহারটা পড়ে যাচ্ছিল, কিন্তু পড়ে যাওয়ার আগেই আমি সেটা ধরে নিলাম আর টেবিলে রেখে দিলাম। বাবা কিশোরের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আমার মেয়েকে উপহার দেওয়ার সাহস হয় কি করে তোর? ২ পয়সার চাকর হয়ে আমার মেয়েকে উপহার দিতে চাস? বাবা আরও কিছু বলার আগেই আমি তার দিকে তাকিয়ে বললাম, কোনো ব্যাপার না বাবা, এটা তো সামান্য একটা উপহার, আমি নিয়ে নিচ্ছি। বাবা বলল, তুই চুপ কর, তুই আমার আদরের একমাত্র মেয়ে, তোর এরকম সামান্য উপহার নেওয়ার কোনো দরকার নেই। এরপরে বাবা কিশোরের দিকে তাকিয়ে বলল, দূর হয়ে যায় এখান থেকে, তোকে আমার মেয়ের থেকে দূরে থাকতে আগেই বলেছিলাম, কিন্তু তুই সবসময় ওর আশেপাশে ঘোরাঘুরির চেষ্টা করতে থাকিস। এরপরে বাবা গার্ড ডেকে কিশোরকে বের করে দিল, আর আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, কেননা এর আগে বাবা কখনো এরকম ব্যবহার করেনি। এটা সত্যি যে বাবা যখন রেগে যায় তখন সে কারো কথা শুনে না এবং সবকিছু তছনছ করে ফেলে, কিন্তু আজকের পরিস্থিতি একেবারে আলাদা, কেননা আজকে আমার জন্মদিন। তাই আমি কোনো রকমে বাবাকে শান্ত করলাম, না হলে হয়তো বাবা আজকে কিশোরকে মেরেই ফেলতো। সেই সময় আমি সঙ্গে সঙ্গে কিশোরের উপহারটা ভেতরে পাঠিয়ে দিলাম, কেননা অকারণে কারো উপহারের অপমান করতে চাইতাম না আমি। পার্টি চলছিল, কিন্তু আমি মনে মনে বাবার কথাই ভাবছিলাম যে আজকে বাবা কেন এমন করলেন, কি এমন হলো যে তিনি নিরীহ কিশোরকে বাড়ি থেকে বের করে দিলেন। আমি জানতাম কিশোরের মা ও ২ বোন আছে, সে খুবই অসহায়, তাই এই চাকরি করছে। আমি ওর মধ্যে অনেক গুণ দেখেছি। ও যদি চাকরি খুঁজতে বের হতো তাহলে কয়েকদিনের মধ্যেই একটা ভালো চাকরি পেয়ে যেত, কিন্তু সে সময় নষ্ট করতে চাইতো না বলে এখানে চাকরি করছিল। আমার খুব খারাপ লাগছিল, তাই আমি মনে মনে চিন্তা করলাম যে আমি যদি কিছু করতে পারি তাহলে অবশ্যই কিশোরের জন্য করব, কেননা আমার কারণেই তার চাকরি চলে গেছে। কিছুক্ষণ পর আমার কলেজের বান্ধবীরা এলে আমি তাদের সাথে গল্পে মগ্ন হয়ে গেলাম। কেকও কাটা হয়ে গেছে, আমার বান্ধবীরা ছবি তুলতে শুরু করে দিল।
সময় ধীরে ধীরে কাটতে লাগলো। রাত প্রায় ১টার দিকে সমস্ত অতিথি এবং আত্মীয়রা বাড়ি যেতে শুরু করে। আমি স্পষ্টভাবে বাবার মুখে একটা অদ্ভুত অস্থিরতা দেখতে পেলাম। সে বারবার কপালের ঘাম মুছছিল এবং বেসমেন্টের দিকে তাকাচ্ছিল। আমাদের বাড়িটা খুবই অদ্ভুত। আমার সবসময় মনে হতো যে বসার ঘরে কিছু রহস্য আছে। আবার কখনো বেসমেন্টের দিকে তাকিয়ে মনে হতো যেন এখানে কিছু লুকানো হচ্ছে। কিন্তু আমি কখনোই আমার এই অনুভব প্রকাশ করিনি, কারণ আমি অকারণে বকুনি খেতে চাইতাম না। কেননা বাবা বলতো, ফালতু জিনিসের থেকে দূরে থাকবি এবং উল্টাপাল্টা চিন্তা করবি না। আমি কিছু একটা ভেবে বাবার কাছে এসে তার কাঁধে হাত রেখে বললাম, বাবা, কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে কেন? সবকিছু ঠিক আছে তো? আমার কথা শুনে বাবা আমার দিকে তাকিয়ে হালকা করে মাথা নেড়ে বলল, তুই ঘরে ঘুমাতে যা, আমি একটা জরুরি কাজ সেরে একটু পরেই আসছি। কথা বলেই বাবা গাড়ির দিকে এগিয়ে গেল। বাবার অস্থির অবস্থা দেখে আমি তাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু তারপরে আবার চুপ করে গেলাম। কেননা বাবা বলতো, কোনো কাজে যাওয়ার সময় পেছন থেকে ডাকা অশুভ, তাই যেন তাকে পেছন থেকে না ডাকি। বাবা এই জিনিসটা খুব বিশ্বাস করত, তাই আমি চুপ থাকাই ভালো মনে করে চুপচাপ নিজের ঘরে চলে এলাম। ঘরে এসে আমি ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখ বন্ধ করার আগেই আমার মোবাইল বেজে উঠল। রাত ২টা বাজে। এই সময় কারো ফোন আসা বিপদের সংকেত। তার উপরে বাবাও বাইরে। তাই আমি তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে কানে লাগালাম। ফোনের ওদিক থেকে একটা ভারী কণ্ঠস্বর আমাকে বলল, যদি নিরাপদে থাকতে চাও তাহলে নিজের খেয়াল রাখবে আর সমস্ত কিছু থেকে দূরে থাকবে, বিশেষ করে নিজের বাবার থেকে, না হলে তোমার চরম ক্ষতি হবে। আমি কিছু বলার আগেই ফোন কেটে গেল। আমার মনে একটা অদ্ভুত সন্দেহ জাগলে আমি আবার সেই নম্বরে ফোন লাগালাম, কেননা আমি জানতে চাইতাম বাবার থেকে আমার কি বিপদ হতে পারে। কিন্তু নম্বরটি বন্ধ বলছিল। সে যেই হোক না কেন আমাকে সাবধান করছিল, কিন্তু তার কথাগুলো আমাকে অস্থির করে দিয়েছিল। আমি অনেকক্ষণ পর্যন্ত হাতে মোবাইল নিয়ে এই সব ভাবতে থাকলাম। তারপরে আমার মনে হলো, হয়তো আজ আমার জন্মদিন, তাই কোনো বন্ধু মজা করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এইসব ভেবে আমি মন থেকে সমস্ত চিন্তা বের করে দিলাম, কিন্তু মনের এক কোণে এই কথাটা আটকে ছিল যে কিছু একটা অস্বাভাবিক আছে। এছাড়াও যখন থেকে আমি বুঝতে শিখেছি, তখন থেকেই আমার চারপাশে কিছু একটা অনুভব হতো। মনে হতো যেন আমার বাবা কোনো খারাপ কাজের সাথে জড়িত। যখন তখন সে হঠাৎ করে ঘাবড়ে যেত, প্রায় মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং আমাকে সমস্ত জিনিস থেকে দূরে রাখত। আমি অনেকবার তার অফিসে যাওয়ার জন্য জেদ করেছি, তার ব্যবসায় যোগ দিতে চেয়েছি, কিন্তু সে স্পষ্টভাবে নিষেধ করে বলতো, কোনো দরকার নেই, তুই বাড়িতেই থাক, তোর অফিসে আসার কোনো দরকার নেই। আমি কারণ জিজ্ঞেস করলে সে বলতো, তোর বয়সই বা কত যে তুই ব্যবসায় যোগ দিতে চাইছিস? এখন মন দিয়ে পড়াশোনা কর, মজা কর, ঘুরে বেড়া, এখন তোর আনন্দ করার সময়। কিন্তু আমি সবার থেকে আলাদা ছিলাম। ছোটবেলাতেই মায়ের মৃত্যু হয়। আমার কোনো ভাই বোনও ছিল না যাদের সাথে আমি খেলাধুলা করে সময় কাটাতে পারতাম। শুধু এক মাসিমা ছিল, যে আমাদের বাড়িতে কাজ করত, তার সঙ্গেই আমার সময় কাটত। এই মাসিমা এবং বাবা ছাড়া আর কেউ ছিল না আমার জীবনে। একাকিত্ব মানুষকে অনেক বেশি বুদ্ধিমান বানিয়ে দেয়। আমার সঙ্গেও সেটাই হলো। আমি পড়াশোনা শেষ করার আগেই বাবার ব্যবসা বুঝে নিতে চাইতাম, যাতে পরে যখন ব্যবসা সামলানোর দরকার হবে তখন যেন আমি সবকিছু ভালোভাবে সামলাতে পারি। কিন্তু বাবা আমাকে সবসময় ব্যবসা থেকে দূরে রাখত। অবশ্য সে আমাকে অনেক টাকা পকেট মানি দিত, কখনো কোনো কিছুর জন্য কথা শোনাতো না, সবসময় আমাকে চোখের মনি করে রাখত। কিন্তু আমিও মানুষ, তাই আমি চাইতাম আমার জীবনে নতুনত্ব আসুক, কিছু দায়িত্ব আসুক, কিন্তু বাবা কোনো দায়িত্ব দিতেই চাইতো না। ধীরে ধীরে সময় কাটতে লাগলো আর রাত গভীর হতে লাগলো, কিন্তু বাবার কোনো খোঁজখবর ছিল না। আমি কিছু একটা ভেবে রাত 4টায় বাবাকে ফোন করলাম, কিন্তু তার নম্বর বন্ধ বলছিল। আমি চিন্তায় পড়ে গেলাম যে বাবা কোথায় গেছে। কিছুক্ষণ পরে একটা চাদর গায়ে জড়িয়ে বাইরে এলাম। এরপরে সরাসরি দারোয়ানের কাছে গেলাম, কারণ বেশিরভাগ সময় সেই জানতো বাবা কখন কোথায় থাকে। আমি বাইরে এসে দেখি দারোয়ান ঘুমাচ্ছে। আমার এই নিরীহ মানুষটার কাছে গিয়ে তাকে জাগাতে খুব খারাপ লাগছিল, কিন্তু এটা আমার বাবার জীবনের প্রশ্ন, তাই আমি দারোয়ানের দিকে এগিয়ে গিয়ে তাকে ডাকতে শুরু করলাম। আমার প্রথম ডাকেই সে চমকে জেগে ওঠে। এরপরে সে আমাকে দেখে অবাক হয়ে বলল, জি বলুন। আসলে আমার শরীরটা একটু খারাপ, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বলো বাবা কোথায় আর কখন ফিরবে? খুব চিন্তা হচ্ছে। আমি তাকে ফোন করছি, কিন্তু তার ফোন বন্ধ বলছে। আমার কথা শুনে
দারোয়ান আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বলল, মালকিন সাহেব কিছু বলতে নিষেধ করেছে। তিনি একটা জরুরি কাজ সেরে তাড়াতাড়ি ফিরে আসবেন, আপনি চিন্তা করবেন না। কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হয়েছে, তিনি ঠিক আছেন। আমি তাকে বললাম, তুমি যা চাইবে আমি তাই দেব, শুধু আমাকে বলো বাবা কোথায় আর কি কাজে গেছে। তোমার নাম আমি কোনোভাবেই প্রকাশ হতে দেব না, শুধু আমাকে বলো। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু সে আমাকে থামিয়ে বলল, ছোট মালকিন, আমি এমন কাজ করতে পারবো না। যখন আমার কেউ ছিল না তখন তিনি আমার অনেক সাহায্য করেছেন। আপনি চিন্তা করবেন না, তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি চুপ হয়ে গেলাম, কেননা এটা সত্যি যে বাবার সব চাকরি তার প্রতি খুব বিশ্বস্ত। তারা কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করত না। এরপরে হঠাৎ আমার মনে হলো, তাহলে কি কিশোর বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? এসব ভাবতে ভাবতে আমি আমার ঘরের ভেতরে চলে এলাম। কিছুক্ষণ পরেই পার্কিংয়ে গাড়ি থামার শব্দ পেলাম, মানে বাবা এসে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে জানালার কাছে এসে দেখলাম আমার অনুমান একদম ঠিক। বাবাই এসেছে এবং পার্কিংয়ে দাঁড়িয়ে দারোয়ানের সাথে কথা বলছে। তার মানে নিশ্চিত দারোয়ান আমার সম্পর্কে বাবাকে বলছে। হঠাৎ বাবা আমার দিকে তাকালো, আর আমি জানলার কাছ থেকে দুপা পিছিয়ে গেলাম। রাতের এই সময় আমাকে জেগে থাকতে দেখলে সে নিশ্চয়ই রাগ করবে, তাই আমি তাড়াতাড়ি বিছানায় এসে শুয়ে পড়লাম। সময় ধীরে ধীরে কাটতে লাগলো। আমার জন্মদিন পার হওয়া 15 দিন পার হয়ে গেছে। হঠাৎ আজ সকালে মাসিমা ঘরে এসে আমাকে বলল, কি করছে আমার আদরের মা? সব সময় সে আমার সাথে স্নেহপূর্ণ স্বরে কথা বলতো। আমি তার দিকে তাকিয়ে বললাম, এই তো মাসিমা, একটা প্রজেক্টের কাজ করছি, প্রার্থনা করো যেন ভালো নম্বর পাই। মাসিমা সঙ্গে সঙ্গে আমার কাছে এসে আমার কপালে চুমু দিয়ে বলল, আমার আদরের মা এত মিষ্টি, তার নম্বরও ভালোই আসবে। আচ্ছা, আমি ভাবছিলাম আজকে তুমি আর আমি মার্কেটে যাব। বাবা আমাকে কখনো কোনো কিছুর জন্য নিষেধ করতো না। আমার যখন যেখানে ইচ্ছে আমি যেতাম, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতাম। কিন্তু এখন হঠাৎ মাসিমার মার্কেটে যাওয়ার কথায় আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। আজকে আমার মার্কেটে যাওয়ার ইচ্ছা ছিল না, কেননা আমাকে প্রজেক্টের কাজ শেষ করতে হবে। আমি মাসিমার দিকে তাকিয়ে বিনয়ের সাথে বললাম, আজ নয় মাসিমা, কাল যাব। আজকে এই প্রজেক্টটা শেষ করতে হবে, কেননা পরশুদিন কলেজে জমা দিতে হবে। আমি আর কিছু বলতাম, তার আগেই মাসিমা বললেন, এসব আমি জানি না, তোমার ইংরেজি আমাকে বলো না, ব্যাস তুমি আমার সাথে যাচ্ছ। আমি কাপড় পরতে যাচ্ছি, তুমিও নিজেকে ঠিকঠাক করে নাও। সে অধিকারের সাথে কথাগুলো বলে নিজের ঘরে চলে গেল, আর আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। আমি মাসিমার মন ভাঙতেও চাইছিলাম না, আবার প্রজেক্টটা শেষ করাও খুব জরুরি। কিছুক্ষণ চিন্তা করার পরে আমি এটাই সিদ্ধান্ত নিলাম যে আমি মাসিমার সাথে যাব। সে এত ভালোবেসে আমার কাছে এসেছে, যদি না যাই তবে তার অপমান হবে। আমি প্রজেক্ট বন্ধ করে বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করলাম, আর একটু মেকআপ করে মাসিমার সাথে গাড়ির পেছনে বসে তার দিকে তাকিয়ে বললাম, এখন বলো কোথায় যেতে হবে আর কি কিনতে হবে। মাসিমা সঙ্গে সঙ্গে বলল, আমি আমার মাকে জন্মদিনের উপহার দেইনি, সাহেব এবার একটু দেরিতে বেতন দিয়েছে, তাই আমি আজ তোমাকে উপহার কিনে দেব। আমি তার ভালোবাসায় অবাক হলাম, আর তার দিকে তাকিয়ে বললাম, তুমিই তো আমার জন্য সবচেয়ে বড় গিফট, আমার আর কোনো গিফটের দরকার নেই। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই মাসিমা বলে উঠল, ঠিকই তো, আমরা তো চাকর, তাই তুমি আমার উপহার নিতে চাও না, অন্যের মতো তুমিও আমার উপহার ফেলে দেবে। তার কথা শুনে আমার মুখ লাল হয়ে গেল, এবং আমি মাথা নেড়ে বললাম, না মাসিমা, এমন কোনো ব্যাপার না, আমি তো তোমার জন্যই বলেছিলাম। আচ্ছা চলো, তুমি আমাকে যে গিফট দিতে চাও দাও, আমি খুব খুশি হব। এই কথা বলে আমি ড্রাইভারকে বললাম কাছের শপিং মলে নিয়ে যেতে। কিছুক্ষণের মধ্যেই আমরা মলে পৌঁছে গেলাম, আর মাসিমা তার কেনাকাটায় মগ্ন হয়ে গেল। আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। কিছুক্ষণ পরেই হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছন নিয়েছে, কারো দৃষ্টি আমি আমার উপরে অনুভব করছিলাম। আমি মুখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না, তাই আবার নিজের মতো করে ঘুরতে লাগলাম। কিন্তু হঠাৎ কেউ আমার নাম ধরে ডাকলো, আর আমি সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখলাম কিশোর দাঁড়িয়ে আছে। সেই সময় তাকে কালো প্যান্ট আর শার্ট পরে ভীষণ আকর্ষণীয় লাগছিল। কয়েক মুহূর্তের জন্য আমি তার বদলে যাওয়া ব্যক্তিত্ব দেখে অবাক হয়ে গেলাম। সে আমার কাছে এসে বলল, কেমন আছেন ম্যাডাম? তার বদলে যাওয়া কথা বলার ধরন দেখে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, তুমি কেমন আছো? সেদিন বাবা তোমার সাথে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। বাবার এমন করা উচিত হয়নি। আসলে তিনি একটু
আমি আর কিছু বলতাম, তার আগেই সে বলল, আমি অনেক দিন থেকে আপনার পিছু করছি, আপনার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু সুযোগ হয়নি। আপনার সাথে সবসময় গার্ড থাকে আর আপনি ব্যস্তও থাকেন, কিন্তু আজ মনে হয় আপনি ফাঁকা আছেন। আমি সামান্য মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললে সে আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে যে গিফট দিয়েছিলাম সেটা কি আপনি খুলে দেখেছেন? হঠাৎ তার এই প্রশ্নে আমি থমকে গেলাম। আমাদের প্রচুর ধনসম্পদ থাকার পরেও আমি খুব সাধারণ স্বভাবের ছিলাম। আমি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করতাম না, সবাইকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতাম। তাই আমি কিশোরের দিকে তাকিয়ে বললাম, না, ক্ষমা চাইছি। আসলে সেই সময় এমন তাড়াহুড়ো হয়ে গেছিল যে আমি সুযোগই পাইনি। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে অবশ্যই দেখব, তুমি চিন্তা করো না। আর এই উপহারের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই সে আমার কাঁধে হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার জন্য ভালো হবে ম্যাডাম, তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই উপহারটা দেখে নিন, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর যদি আপনি কোনোভাবে সত্যিটা জানতে পারেন, তাহলে আমার গিফটের বাক্সের নিচে একটা নম্বর আছে, সেখানে কল করে দেবেন। বাকি আমি আপনার জন্য প্রার্থনা করব। এই কথা বলেই সে হঠাৎ চোখের আড়ালে চলে গেল। আমার দু চারটা জিনিস কেনার ছিল, কিন্তু কিশোর এমন কথা বলেছিল যে আমার মনে কৌতূহল জেগে উঠল যে সেই উপহারের ভেতরে আসলে কি আছে যা আমার জীবন বদলে দেবে, আমাকে বড় বিপদ থেকে বাঁচাবে। সেই বাক্সের নিচে নম্বর, এসব কি গল্প? আমি এখনই এই ধাঁধার সমাধান করতে চাইছিলাম, তাই মাসিমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়িতে এসে মাসিমা তার কোয়ার্টারে চলে গেল, আর আমি আমার ঘরে এসে পাগলের মতো পুরো ঘর তছনছ করে খুঁজলাম, কিন্তু সেই উপহার কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ আমার মনে পড়ল যে আমি সেই উপহার একজন চাকরানীকে দিয়ে ঘরের ভেতরে পাঠিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে সেই চাকরানী রানীকে ডাকতে লাগলাম। আমার দুই এক ডাকের পরেই রানী জড়সড় হয়ে আমার সামনে এসে দাঁড়ালে আমি তাকে জিজ্ঞেস করলাম, রানী, আমার জন্মদিনে তোমাকে যে উপহারটা রাখতে দিয়েছিলাম সেটা কোথায়? আমার প্রশ্নে রানীর কপালে চিন্তার ছাপ পড়ল এবং সে আমাকে বলল, ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে পারছি না। কোন উপহারের কথা বলছেন আপনি? আমি তাকে বললাম, আমার জন্মদিনের দিন তোমাকে একটা লাল রঙের বাক্স দিয়ে বলেছিলাম এটা ভেতরে রেখে দিতে, সেই গিফটটা। আমার কথা শুনে সে চিন্তিত হয়ে বলল, সে সময় আপনার বাবার রাগ দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই মনে পড়ছে না কোথায় রেখেছি। তবে মনে হয় গিফটটা রান্নাঘর বা ড্রয়িং রুমের কোথাও রেখেছিলাম। এরপরে আমি আর রানী উপহারটা খুঁজতে শুরু করি। উপহারের মধ্যে কি রহস্য আছে সেটা আমার জানা দরকার। আমি আর রানী কয়েক মুহূর্তের মধ্যেই ড্রয়িং রুম তছনছ করে ফেললাম, কিন্তু গিফটটা কোথাও খুঁজে পেলাম না। আমি রেগে রানীর দিকে তাকালে সে সাথে সাথে বলল, ম্যাডাম, আমি রান্নাঘর দেখছি, হয়তো সেখানে আছে। কিছুক্ষণ পরে রানী রান্নাঘরে গিফটটা পেয়ে আমাকে এনে দিল। আমি কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে বন্ধ উপহারটার দিকে তাকিয়ে রইলাম। তারপরে কিছু একটা ভেবে নিজের ঘরের দিকে গেলাম, কেননা এখানে বাবার কোনো গোপন ক্যামেরা থাকতে পারে। আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। আমি ঘরে এসে বিছানায় বসে র্যাপার খুলে বাক্সটা খুলতেই দেখলাম ভেতরে একটা চিঠি আছে। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল যে এই চিঠির ভেতরে কি আছে। এরপরে যখন চিঠিটা বের করে পড়তে শুরু করলাম, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মনে হচ্ছিল আকাশ যেন আমার মাথার উপরে ভেঙে পড়েছে, আর আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কিছু ভেবে আমি উঠে দাঁড়ালাম। বাক্সটা হাতেই ধরে রেখেছিলাম, কারণ সে বলেছিল বাক্সটার পেছনে একটা নম্বর আছে। আমি বাক্সটা হাতে নিয়ে নিচে নেমে এলাম, কারণ যা কিছু ঘটেছে তা বসার ঘর আর বেসমেন্টের সঙ্গেই সম্পর্কিত। আমার আগে থেকেই এই দুটো জায়গার উপরে সন্দেহ ছিল, আর চিঠিতেও এই দুটো জায়গারই কথা বলা ছিল। আমি বসার ঘরে এসে যখন কোণের মেঝেতে পা দিয়ে জোরে আঘাত করলাম, তখন লোহার শব্দ শুনতে পেয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি এখনই এই জায়গাটা খুলে দেখতে পারছি না, কারণ চারপাশে অনেক চাকর আছে। এরপর আমার ইচ্ছে ছিল বেসমেন্টে যাওয়ার, কিন্তু দিনের বেলায় যেতে পারবো না, কারণ সবার নজরে পড়ে যাব। আমি আমার ঘরে এসে মাথায় হাত দিয়ে বসে রইলাম। চিঠিতে লেখা ছিল, আমি কিশোর, আর আমি সিআইডি থেকে আপনার সাহায্য করতে এসেছি। আপনার বাবার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার জন্য আমাকে এখানে একজন চাকর হিসেবে পাঠানো হয়েছে। এখানে এসে যখন আমি আপনার বাবার সঙ্গে থাকার চেষ্টা করতে লাগলাম, তখনই পুরো ব্যাপারটা আমার নজরে আসে। আসলে আপনি আপনার বাবার নিজের সন্তান না, আপনাকে দত্তক নেওয়া হয়েছে। আপনার বাবা খুবই জঘন্য কাজের সাথে যুক্ত। তারা মেয়েদের অপহরণ করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বের করে বিক্রি করে। বেশিরভাগ মেয়েই বেসমেন্টে থাকে, আর যখন তাদের অঙ্গপ্রত্যঙ্গ বের করে হত্যা করা হয়, তখন তাদের
আপনাদের বসার ঘরের কোণে থাকা একটা ট্যাঙ্কের ভেতরে ফেলে দেওয়া হয়, যাতে কেউ জানতে না পারে আর কোনো প্রমাণও না থাকে। যদি আপনি এইসব জঘন্য কাজ বন্ধ করতে চান, তাহলে আমাদের এই নম্বরে ফোন করতে পারেন। আপনারও আমাদের প্রয়োজন হবে, কারণ আপনি যদি এসব প্রকাশ না করেন, তাহলে কয়েকদিন পরে আপনিও বিক্রি হয়ে যাবেন। কেননা আপনি যখন আপনার জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন, তখন বেশিরভাগ ক্লায়েন্ট বাইরে থেকে এসেছিল। আপনাকে প্ল্যান করে তাদের সামনে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে তারা আপনাকে পছন্দ করতে পারে। আপনাকে মেরে ফেলবে না, আপনার অঙ্গপ্রত্যঙ্গ বের করে বিক্রি করা হবে না, বরং আপনাকে এমন জায়গায় বিক্রি করে দেওয়া হবে যেখানে ধনী লোকেরা আপনার শরীর ব্যবহার করে আনন্দ উপভোগ করবে। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি নিজের ডিএনএ পরীক্ষা করাতে পারেন। এই কথাগুলো আমার মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাই আমি সবার আগে বেসমেন্ট দেখতে চাইছিলাম, তারপরেই আমি কিছু করতে পারতাম। কিশোরের কথাগুলো সত্যি ছিল, কেননা পার্টির সময় আমি অনেকবার নিজের উপরে গভীর দৃষ্টি অনুভব করেছি। কিন্তু আমি মাথা ঝেড়ে দিয়েছিলাম যে এমন কিছুই না, এটা আমার ভুল ধারণা। আমি যে সুন্দর ড্রেস পরেছি, সেই কারণেই হয়তো সবাই আমাকে দেখছে। কিন্তু এখন বসার ঘরের ভেতর থেকে লোহার দরজার আওয়াজ আসা প্রমাণ করছিল যে বাবা কিছু একটা তো করছে। সন্ধ্যা নামতেই সব কর্মচারী নিজের নিজের কোয়ার্টারে চলে গেল। শুধু একজন পাহারাদার আর কিছু গার্ড থাকলো, যাদের মনোযোগ বেসমেন্টের দিকে একেবারেই ছিল না। আমি রাত প্রায় 12টার দিকে খুব সাবধানে আমার ঘর থেকে বেরিয়ে বেসমেন্টের দিকে গেলাম। আমার একটাই ভয় ছিল, কেউ যেন আমাকে দেখে না ফেলে। আমি খুব সাবধানে বেসমেন্টের কাছে এসে দরজার কাছে কয়েক সেকেন্ডের জন্য চুপচাপ দাঁড়িয়ে রইলাম। না জানি কেন আমার মনে হচ্ছিল ভেতরে মেয়েরা আছে। যখন আমি দরজা খোলার চেষ্টা করলাম, তখন দেখলাম দরজাটা একটা বড় তালা দিয়ে বন্ধ। আমার চোখ বারবার পেছনের দিকে যাচ্ছিল, কারণ আমার ভয় ছিল বাবা যদি আমাকে দেখতে পায়, তাহলে আমার কি হবে। আমি খুব ভয়ে ভয়ে দরজার একটা ছোট্ট ছিদ্র দিয়ে ভেতরে উঁকি দিলাম, আর কিশোরের কথা সত্যি প্রমাণিত হলো। বাবা সত্যি মেয়েদের অপহরণ করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করছিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার বাবা এতটা নিচে নামতে পারে। টাকার লোভে মানুষ এসব করতে পারে, আমি কল্পনাও করতে পারিনি। এই ভেবে আমার অবাক লাগছিল যে আমার বাবা আমাকেও বিক্রি করে দিতে পারে। আমি তার মেয়ে ছিলাম না সত্যি, কিন্তু সে আমাকে মানুষ করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে সব ধরনের আরাম আয়েশ দিয়েছে, যা একজন বাবা তার সন্তানকে দিতে চায়। আমি আমার ঘরে ফিরে এসে বাবার কথাই ভাবছিলাম। এই মুহূর্তে যদি আমি সেই মেয়েদের কথা না ভাবতাম, তাহলে আমি স্বার্থপর হয়ে যেতাম। আমার নিজের উপরে ধিক্কার হতো। আমিও একজন মেয়ে, আর আমার জীবনেরও তো ঝুঁকি ছিল। আমি যদি কিছু না করি, তাহলে আমি বাজেভাবে ফেঁসে যেতে পারি, আর বেসমেন্টে থাকা সেই নিষ্পাপ মেয়েদের জীবনও চলে যেতে পারে। আমি অনেকক্ষণ বসে বসে ভাবলাম যে আমার কি করা উচিত। আমার কি ফোন করা উচিত? কারণ ফোন করলে আমাকে বাবার বিরুদ্ধে সাক্ষী দিতে হবে, আর আমার বাবার জীবন শেষ হয়ে যাবে। কিছুক্ষণ এসব ভেবে আমি গভীর শ্বাস নিলাম, আর সেই নম্বরে ফোন করলাম। প্রথমবারের রিংয়েই কলটা ধরে ওপাশ থেকে অন্য কেউ কথা বলছিল। আমি ধীরে ধীরে তাকে পুরো ঘটনাটা বললাম। তখন সে আমাকে ধন্যবাদ জানালো, আর আধ ঘন্টার মধ্যেই পুরো ফোর্স নিয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলল। আমি কখনো ভাবিওনি যে আমি এতটা পর্যন্ত যেতে পারবো। আজ আমি বুঝতে পারলাম আমার একাকিত্ব, আমার বুদ্ধিমত্তা আজ কাজে লাগলো। যদিও একাকিত্ব মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, কিন্তু কিছু একাকিত্ব মানুষকে এতটা বুদ্ধিমান করে তোলে যে সে নিজেকে সামলে নিতে পারে। তারা বাবাকে গ্রেপ্তার করে নিল, আর বাবা আমার দিকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে আমি সেই পর্যন্ত পৌঁছে গেছি যেখান থেকে বাবা আমাকে সবসময় দূরে রাখত। বাবাকে তারা জেলে পাঠিয়ে দিল, আর যখন আমি সাক্ষ্য দিলাম, তখন তার ফাঁসি হয়ে গেল। বাবার বেশিরভাগ টাকাই অবৈধ পথে ইনকাম করা, তাই সেই সব টাকা আমি চ্যারিটিতে দিয়ে দিলাম। কেননা বাবার পরে তার উত্তরাধিকারী তো আমিই ছিলাম। আমি কিছু টাকা নিজের কাছে রেখেছিলাম, এবং তা দিয়ে একটা ব্যবসা শুরু করেছি। মাঝে মাঝে বাবার কথা আমার মনে পড়ে, কিন্তু যখন তার কাজগুলোর কথা মনে পড়ে, তখন আমার হৃদয় ভেঙে যায়। কারণ তিনি যা করেছিলেন তা ক্ষমার যোগ্য ছিল না, আর তার সঙ্গে এটাই হওয়া উচিত ছিল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।